আজকের ভিডিওতে কথা বলে নেব দুটো বিষয় নিয়ে। প্রথম বিষয়টা হচ্ছে যে বেঙ্গালুরু এফসি কতটা শক্ত প্রতিপক্ষ, তাদের বিরুদ্ধে কোন কোন দিকটা আমাদের দেখে খেলতে হবে, কী কী অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে বেঙ্গালুরু এফসিতে, সেটা নিয়ে আলোচনা করে নেব। এবং তার সঙ্গে আমি একটা প্রশ্ন করেছিলাম কয়েকজন বিশেষজ্ঞর কাছে যে মোহনবাগান কত নম্বরে শেষ করতে পারে বলে তাদের মনে হচ্ছে এবং তাদের যা মতামত সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নেব। প্রথম যদি আসি বেঙ্গালুরু এফসি কীরকম প্রতিপক্ষ, তো এর সব থেকে ভালো রেফারেন্স হচ্ছে কদিন আগেই আমরা বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলেছিলাম। সেখানে আমরা দুটো গোল খেয়েছিলাম। প্রথমে ফার্স্ট হাফে 2-0 পিছিয়েছিলাম, সেকেন্ড হাফে আমরা দুটো গোল শোধ করি। তো প্রথম দুটো গোল কিভাবে হয়েছিল? প্রথম দুটো গোলের মধ্যে দুটোই আমাদের ভুল থেকে হয়েছিল, তাই বেঙ্গালুরু এফসির নিজের ক্রেডিটে গোলটা করেছিল সেরকম কোনো ব্যাপার নয়। ফলে তাদের প্রপার শক্তিটা সেইভাবে আমাদের ওই ম্যাচটা থেকে আমি বুঝতে পারিনি। প্রথম যে গোলটা হয়েছিল লিস্টানের ভুলে, লিস্টান ওদের প্লেয়ারকে ট্যাকেল করে পেনাল্টি বক্সে ফেলে দেয়, সেখান থেকে পেনাল্টি এবং গোল হয়েছিল। এবং সেকেন্ড গোলটা যেটা হয়েছিল সেটা আপুইয়া একটা ব্যাক হেড করেছিল, সেটা আপনাদের মনে আছে আশা করি, যে আমাদের প্লেয়ার মিস করেছিল, ব্যাপারটা মিস জাজ করেছিল, বিশাল পৌঁছতে পারেনি, ওদের প্লেয়ার পৌঁছে গিয়ে গোল করে দিয়ে বেরিয়ে আসে। এরপর আমরা যে দুটো গোল করেছিলাম তার মধ্যে একটা তো পেনাল্টি থেকে পেয়েছিলাম, ওটাকে আলাদা করে ধরছি না, মনবীরকে জামা ধরে ফেলে দেওয়া হয়েছিল। আর থাপা যে গোলটা করেছিল ওটা এক্সট্রা অর্ডিনারি গোল হয়েছিল এবং সেই গোলটা প্রতিদিন হয় না, তো সেটাকেও ধরলে চলবে না। তো আমাদের ওই ম্যাচটা থেকে দুটো দলই যে খুব ভালো গোল করেছিল তার মধ্যে বেস্ট গোলটা ছিল থাপারই, কিন্তু থাপা তো বলে বলে প্রত্যেক দিন ওরকম গোল করতে পারবে না, তো কোনো গোলটাই সেইভাবে ধরা যাচ্ছে না। তবে বেঙ্গালুরুর খেলা স্টাইল যেটা, সেটা হচ্ছে ওরা কিন্তু উইং নির্ভর ওরমভাবে খেলে না। আমরা যেটা নর্থ ইস্টের ক্ষেত্রে আগের ম্যাচে দেখলাম যে উইং দিয়ে ওরা হুড়ুর করে ঢুকে যাচ্ছে, সেই ব্যাপারটা বেঙ্গালুরুর মধ্যে নেই। বেঙ্গালুরু কিন্তু খেলা বিল্ড আপ করে খেলতেই ভালোবাসে এবং মাঝখানটাই ইউজ করে ম্যাক্সিমাম, সাইডও ইউজ করে, কিন্তু ওটা ওই রকম পুরোপুরি একদম ডিফেন্স থেকে পাই পাই করে রান করে একদম ক্রস তুলে গোল করলো ওরকম ব্যাপারটা নয়। মাঝখান দিয়ে আস্তে আস্তে পাস খেলে এগিয়ে যেতে চায় এবং কিছুটা হলেও পজিশনাল ফুটবলই খেলে, যার ফলে বেঙ্গালুরু এফসির মেন ব্যাপারটা যেটা টার্গেট থাকবে মিডফিল্ডটা দখল করা। তো আমাদেরকে মিডফিল্ডের দিকে এই ম্যাচটায় অন্তত নজর দিতে হবে। মিডফিল্ড ওদের কাছে চলে গেলে বা ওদের দখলে চলে গেলে ওরা কিন্তু ম্যাচটাকে ডমিনেট করবে এবং ওদের মিডফিল্ড দখল করার মতো ভালো ভালো প্লেয়ার রয়েছে। নগুয়েরা রয়েছে, পেড্রো কাপো রয়েছে, সুরেশ সিং ওয়ানজাম রয়েছে, এরা কজন মিলেই তিনজনে মিডফিল্ডে খেলছে। মেনলি ওরা 4-3-3-তে খেলে এবং দুধার থেকে অ্যাটাক যারা তুলতে পারে, একদিকে তো নাওরেম রোশন সিং আছে আর একদিকে আমাদের নিখিল পূজারি রয়েছে। তো এরা দুজন যদি এখন ডিফেন্স থেকে মানে দুটো সাইড ব্যাক দিয়ে অ্যাটাক তৈরি করে তো সেটাও আলাদা কথা, তবে সেটা জেনারেলি অতটা স্পিডি অ্যাটাক নয়। সামনে ফিনিশ করার জন্য তিনজন স্ট্রাইকার তো রয়েছে, তার মধ্যে সুনীল ছেত্রী, এবং ওরা যেটা করছে সুনীল ছেত্রীকে প্রথম থেকে খেলাচ্ছে এবং শেষের দিকে পেরিরা ডিয়াসকে নিয়ে আসছে। এইবার আর একটা ব্যাপার হচ্ছে ওদের খেলার একটা ভালো সিস্টেম রয়েছে, সেটা হচ্ছে আপনি যখন অ্যাটাক করছেন ওরা কিন্তু সবাই মিলে ডিফেন্সে ঢুকে যাচ্ছে। এবং প্রথম দিকের ক্ষেত্রে হলে কি হচ্ছে, ভিনিত ভেঙ্কাটেস কিন্তু কাউন্টার অ্যাটাকের জন্য রেডি আছে। যখন আমাদের পুরো টিম হাইলাইন ডিফেন্স নিয়ে ওদের ওপর অ্যাটাক করতে যাবে, ওরা সবাই ডিফেন্সে ঢুকে যাবে, কিন্তু ভিনিত ভেঙ্কাটেসকে ওরা বল বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, ওর স্পিডটা মারাত্মক, ওখান থেকে ও কাউন্টার করার একটা চেষ্টা করবে। ঠিক একই কাজটা করবে সেকেন্ড হাফে পেরিরা ডিয়াস। তো কাউন্টার অ্যাটাকটা কিন্তু ওদের খুব স্পিডি, কারণ যে দুজন প্লেয়ারের নাম বললাম আপনাদেরকে, দুজন প্লেয়ারই কিন্তু প্রচণ্ড স্পিডে অপারেট করে। এবং ওদের মিডফিল্ডে যেহেতু দুটো ফরেনার রয়েছে, তো মিডফিল্ডটা ওরা কিন্তু নিজেদের কন্ট্রোলে রাখার চেষ্টা করে। এদিকে আমাদের কিন্তু প্রপার মিডফিল্ডার বলতে একমাত্র গ্রেগ স্টুয়ার্ট। দিমি মিডফিল্ডে নামে ঠিকই, কিন্তু দিমি সেইভাবে মিডফিল্ডার বলতে যেটা বোঝায় বা 1-2 খেলে খেলাটাকে পুরো দখলে রাখা নিজেদের মধ্যে, সেই ব্যাপারটা কিন্তু দিমির ক্ষেত্রে আমরা দেখতে পাই না। তবে আবার যদি আমাদের অ্যাটাকিং ফোর্সের ব্যাপারটা ভাবেন তাহলে কিন্তু আমাদের অ্যাটাকিং ফোর্সটা ওদের থেকে কম্প্যারিজনে এলে অনেকটাই বেটার থাকবে। জেসন কামিন্স আর জেমি ম্যাকলারেন যদি লাস্টের দিকে একসঙ্গে নামে তাহলে সেটা যে কোনো ডিফেন্সের কাছেই চাপ হতে পারে। এবারে মেন সমস্যা হচ্ছে যে এই ম্যাচটায় যদি আমরা ওই গোল খেয়ে যাই, যে গোল খাবো একটা কি দুটো, আর আমরা সেই গোলটাকে রিটার্ন দেবো 3টে গোল করে, 2টো গোল ওরা করবে, আমরা 3টে বা 4টে গোল করব, এটা কিন্তু এই ম্যাচে হওয়ার সম্ভাবনা খুবই কম। তার কারণ হচ্ছে ওদের ডিফেন্স অনেকটাই কম্প্যাক্ট। আমাদের ডিফেন্সের সঙ্গে যদি তুলনা করেন, আমাদের ডিফেন্সের থেকে অনেক বেটার ওদের ডিফেন্স। ফলে আমাদের ডিফেন্সকে কিন্তু খুব সাবধানে খেলতে হবে। ম্যাক্সিমাম খুব খারাপ হলেও একটা গোল পর্যন্ত কনসিড করা যেতে পারে, যেটা শোধ দেওয়ার জায়গা আছে, কিন্তু তার বেশি গোল খেলে সেটা শোধ হবে না, ফলে ম্যাচটা ড্র হওয়ারও সম্ভাবনা থাকবে না।
তো এই ম্যাচটা যদি ড্রও হয় আমি বলবো না যে এই ম্যাচটায় খুব একটা খারাপ রেজাল্ট হলো, কারণ বেঙ্গালুরু এফসি যে ফর্মে অপারেট করছে, যেভাবে খেলছে, তাদের মধ্যে যেরকম আন্ডারস্ট্যান্ডিং কম্বিনেশন রয়েছে, তারা যথেষ্ট টাফ একজন অপোনেন্ট। এবার যদি বলেন ওদের দুর্বলতাটা কোন জায়গা, ওদের দুর্বলতার দু একটা জায়গা রয়েছে। তার মধ্যে একটা তো হচ্ছে ওরা যখন অ্যাটাক করে তখন কিন্তু ওরা অন্য প্লেয়ারগুলো আসা পর্যন্ত, প্লেয়ার বাড়া পর্যন্ত অপোনেন্ট পেনাল্টি বক্সে তারা ওয়েট করে, এবং এই টাইমটা আমরা যদি ইউটিলাইজ করতে পারি তাহলে ওরা যে বলটা নিজেদের পায়ে রেখে দিচ্ছে যতক্ষণ না বাকি প্লেয়াররা ওদের পেনাল্টি বক্সে ঢুকছে, সেই সময় স্ন্যাচ করতে পারি, তাহলে ওদের আক্রমণগুলো কিন্তু আমরা নষ্ট করতে পারি। এবং একইভাবে ওরা যখন পরপর অ্যাট্যাক করে বা ডমিনেট করে সেই সময় ওরাও হাই লাইন ডিফেন্স মেনটেন করে, সেই সময় যদি আমরা কাউন্টার অ্যাট্যাক করি, কারণ আমাদের কাছে লিস্টানের মতো স্পিডি প্লেয়ার আছে, তাকে যদি ইউটিলাইজ করে আমরা একটা কাউন্টার অ্যাটাক তৈরি করতে পারি, সেটা কিন্তু আমরা অপোনেন্টের বিরুদ্ধে একটা গোল তুলে নেওয়ার একটা চান্স তৈরি করতেই পারি। এই ম্যাচটা যদি কোনোভাবে আমরা একটা ডমিনেটিং পারফরমেন্স করে জিতে যাই, তাহলে আমি সমস্ত সমর্থকদের বলবো যে দুশ্চিন্তা করার মতো কিছু হয়নি, টিম তাহলে ঠিকঠাক খেলছে। এবার এই প্রসঙ্গেই বলি, আমার মনে হচ্ছিল যে মোহনবাগান যেটা খেলছে তাতে খুব খারাপ কিছু পারফরমেন্স মোহনবাগান করছে না, একটা স্ট্যান্ডার্ড পারফরমেন্স দিয়ে শুরু করেছে এবং আস্তে আস্তে টিমের পারফরমেন্স অনেক বেটার হবে। কিন্তু আপনাদের যে কমেন্টগুলো আসছিল তাতে আমি নিজেই ভাবছিলাম যে দেখুন, আমি যেটা ভাবছি সেটা ঠিক, আপনারা যেটা ভাবছেন সেটা ভুল, এটা তো হয় না। আপনারাও ঠিক বলতে পারেন, আমিও ভুল ভাবতে পারি। তো আমি একটু বিশেষজ্ঞ যারা এই ফুটবল নিয়ে কালচার করেন, কোচিং করান, আপনাদের আগেও বলেছি, তাদের কয়েকজনের সঙ্গে কথা বললাম যে বিষয়টা কী, যে তাদের মতামতটা নিই। তো তাদেরকে আমি প্রশ্ন করেছিলাম যে মোহনবাগান কত নম্বরে শেষ করতে পারে এই মুহূর্তে যা পারফরমেন্স, কী মনে হচ্ছে। তারা হাসলেন, হেসে বললেন তুমি তাহলে কোনো জ্যোতিষীর কাছে যাও, সে বলতে পারবে, আমাদের পক্ষে বলাটা সম্ভব নয়। তো আমি নেক্সট এই প্রশ্নটাও করেছিলাম যে মলিনার কোচিং কিন্তু সমর্থকদের একদমই ভালো লাগছে না, অনেকেই কমেন্ট করছেন যে মলিনা দিয়ে চলবে না, এই ব্যাপারটা কিন্তু আমি অনেকের কাছ থেকে শুনতে পাচ্ছি, তাই আপনাদের কাছে তুলে ধরলাম। তার উত্তরে তারা বললেন যে আমরাও এখনো বুঝতে পারিনি যে মলিনা কেমন কোচ। মলিনা কেমন কোচ এটার বিচার করার সময় হচ্ছে ডিসেম্বর মাস। ডিসেম্বর মাসে গিয়ে দাঁড়িয়ে দেখতে হবে যে মলিনা কীরকম কোচ বা তিনি কতটা কি পারফর্ম করতে পারলেন। আর লিগ শিল্ডে কত নম্বরে থাকবে এই প্রশ্নটার উত্তরে তারা যেটা বললেন যে দেখো, লিগ শিল্ডের খেলাটা কিন্তু হবে সেকেন্ড হাফে। ফার্স্ট হাফে প্রত্যেকটা টিমের টার্গেট থাকবে যতটা বেশি সম্ভব পয়েন্ট তুলে নেওয়া যায় ততটা বেশি সম্ভব পয়েন্ট খাতায় তুলে রাখা। সেকেন্ড লিগগুলো যখন শুরু হবে, সেকেন্ড হাফটা, তখন কিন্তু টার্গেটটা লিগ শিল্ডের দিকে যাবে। প্রত্যেকটা টিম যারা লিগ শিল্ডে পৌঁছতে পারে তারা সকলেই টার্গেট করবে। তো এই মুহূর্তে পয়েন্ট না লুজ করে যতগুলো ম্যাচ বার করা যায় সেটা বার করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, এখন যদি 13টা ম্যাচ আছে, 13টা ম্যাচের মধ্যে 10টা ম্যাচ কোনো টিম হেরে যায় বা 10টা টিম ম্যাচ ড্র করে, বা ধরুন 7টা ম্যাচ হেরে গেল, 3টে ম্যাচ ড্র করলো, সেই টিমের পরের মানে লিগ শিল্ড জেতার কোনো স্বপ্ন থাকবে না। কিন্তু মোহনবাগানকে দেখে, মোহনবাগানের টিমের যা ব্যালেন্স আছে সেটা দেখে একবারও এখনও মনে হয়নি যে মোহনবাগান এরম ভয়ঙ্কর অবস্থায় যেতে পারে। এবং তারা বললেন ডুরান্ড কাপের পারফরমেন্স পুরোপুরি ভুলে যাও, ডুরান্ড কাপের পারফরমেন্স দেখে কোনো লাভ হবে না। তখন একটা প্রি সিজন টুর্নামেন্ট, ওটা সমস্ত টিম নিজেদের আস্তে আস্তে দেখেছে ওই টুর্নামেন্টে, অনেক টিম নিজেদের পুরো টিম খেলায়ও নি, তো ওটা দেখে কিছু বোঝা যাবে না। আইএসএল শুরুর পর থেকে কি হয়েছে বলো, 2টো ম্যাচ হয়েছে, একটা ড্র হয়েছে, একটা জিতেছি। এবার যদি বলি যে বাকিদের কথা, আমি বলেছিলাম মোহামেডান খুব ভালো খেলছে, জামশেদপুর খুব ভালো খেলছে, তারা বলছেন এখানেও আমরা যে খুব ভালো খেলছে, এই টিমটা ফার্স্ট বা সেকেন্ড হবে বা এই টিমটা চ্যাম্পিয়ন হবে, এটা বলারও এখনও সময় আসেনি। সকলেই 2টো কি 3টে ম্যাচ খেলেছে, তাদের মধ্যে কেউ ভালো পারফর্ম করেছে, কেউ কেউ খারাপ পারফর্ম করেছে। অনেক দুর্বল টিম বলে আমরা যাদেরকে জানি তারা ভালো পারফর্ম করে সলিড টিমকে হারিয়ে দিয়েছে। কিন্তু এই সলিড টিমগুলো ফর্মে আসার পর বা 5টা 6টা ম্যাচ হবার পর লিগ টেবিলটা কী অবস্থায় দাঁড়াচ্ছে সেটাই ইন্ডিকেট করবে ফাইনাল ব্যাপারটা, যে কোথায় কে শেষ করবে। এবং ছোট টিম বলতে যারা কোনো দিন এখনো পর্যন্ত আইএসএলের শিল্ড পায়নি বা কাপ পায়নি, এরকম টিম যারা রয়েছে বা অনেক দিন ধরে পায়নি, তাদের ক্ষেত্রে একটা এক্সট্রা তাগিদ নিয়ে তারা শুরু করেছে। তারা সিজনের শুরু থেকেই টার্গেট করেছে, প্রথম থেকেই তারা ঝাঁপাবে। কিন্তু যে টিমগুলো গত বছর ভালো ভালো জায়গায় শেষ করেছে, তারা কিছু সাফেলও করেছে, অনেক দেরিতে শুরুও করেছে তারা প্র্যাকটিস, তারা এখনও ফর্মে আসেনি।
তারা প্রপার ফর্মে আসার পরই কিন্তু বোঝা যাবে যে কোন টিম কোথায় যাবে। তো এই মুহূর্তে কে ভালো খেলছে এবং কে খারাপ খেলছে সেটা দিয়ে বিচার করা যাবে না। যে ভালো খেলছে সে তার এই ভালো ফর্মটা কতদিন পর্যন্ত রাখতে পারে সেটা একটা সবথেকে বড় পয়েন্ট, এবং যে খারাপ খেলছে সে কি রিকভার করছে নাকি আরও খারাপ খেলেই যাচ্ছে সেটার ওপর কিছুটা ডিপেন্ড করছে। আরও একটা মজার কথা তারা বললেন ফুটবলের বাইরে, সেটা হচ্ছে প্রত্যেকটা টিম একটা সময় সিজনের পিক নেয়, তারপর একটা সময় একদম ফলে চলে যায় এবং ম্যাচ হারতে থাকে, ম্যাচ ড্র করতে থাকে, পয়েন্ট আনতে পারে না, এরম জায়গায় পৌঁছে যায়। তো সেটা সব টিমের ক্ষেত্রেই প্রায় হয়। তো মোহনবাগান যদি এখন খুব পিকে খেলতো তারপরে গিয়ে ভাইটাল মোমেন্টে গিয়ে ল্যাগ করতো তাহলে সেটা আরও খারাপ হতো। তারা বলছেন যদি প্রথম দিকে ল্যাগ করে তারপর একটা হাই লেভেল পারফরমেন্স তুলতে পারে আর সেই পারফরমেন্সটা সিজনের শেষ পর্যন্ত তারা নিয়ে যেতে পারে তাহলে সেটা ভালোই হবে মোহনবাগানের জন্য, খারাপ কিছু হবে না। তো এই সমস্ত বক্তব্যগুলোই ছিল যেগুলো আমি ওদের থেকে জানতে পারলাম বা ওনাদের থেকে জানতে পারলাম। তো সেগুলোই আপনাদের কাছে তুলে ধরলাম এই ভিডিওতে। এইটুকু। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।